জম্বি মুভি আমরা সবাই মোটামুটি অনেক পছন্দ করি। আর জম্বি মুভিতে জম্বিরা মানুষদেরকে কামড় দেয় এবং জম্বি বানিয়ে দেয়। কিন্তু জম্বিদের কোনো বুদ্ধি থাকে না, ওদের কোনো সেন্স থাকে না। যদি এমন হয় যে জম্বিরা অনেক বেশি ইন্টেলিজেন্ট হয়ে যায় আর ওরা ওদের নিজেদের একটা শহর তৈরি করে ফেলে, তাহলে কেমন হবে? হ্যাঁ, আজকের মুভির গল্পতে এরকমই একটা কাহিনী দেখবো। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতে অনেকগুলো আর্মির গাড়িকে দেখানো হয়, যেখানে অনেকগুলো আর্মির গাড়ি একটা কন্টেনারকে পাহারা দিয়ে নিয়ে যেতেছিল। আর ঠিক রোডের অপোজিট সাইড দিয়ে একটা কাপুলের গাড়ি আসতেছিল, যেখানে কাপুলরা ওদের হানিমুন ভ্যাকেশনে বের হয়েছে। আর্মিরা যখন কন্টেনারকে নিয়ে যেতেছিল, তখন ওরা নিজেদের মধ্যে বলা বলি করতেছিল যে এই কন্টেনারে এমন কি আছে যে আমরা এত পাহারা দিয়ে নিয়ে যেতেছি। তখন ওর সহকারী আর্মি বলে, হতে পারে এটার মধ্যে কোনো জরুরি কাগজ অথবা কোনো মরা লাশ, যাই হোক এটার মধ্যে কি আছে সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের কাজ হইতেছে এটাকে ডেলিভারি করা, আমরা আমাদের কাজটাই করব। আর রোডের অপোজিট সাইড থেকে যে কাপড়রা আসতেছিল, ওরা ওদের নিজেদের মৌজ মস্তির মধ্যে এতটাই বিজি ছিল যে ওরা রাস্তার সামনে দিয়ে কি হইতেছে ওটা খেয়াল করে নাই। আর এক মুহূর্তে ওই কাপুলের গাড়ির সঙ্গে আর্মিদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তখন সঙ্গে সঙ্গে ওই আর্মি অফিসার ওদের কন্ট্রোল রুমে কল দেয় এবং সে বলে যে আমাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তখন কন্ট্রোল রুম থেকে জিজ্ঞেস করে যে ওই কন্টেনারের কি অবস্থা। তখন আর্মি বলে যে ওই কন্টেনারটা পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে। তখন কন্ট্রোল রুম থেকে বলা হয় যে যত দ্রুত সম্ভব ওইখান থেকে পালিয়ে যাও। কিন্তু আর্মি অফিসার বুঝতে পারে না যে ওদেরকে পালানোর কথা কেন বলা হইলো। এর মধ্যেই কন্টেনারের ঢাকনা খুলে যায় এবং ওইখান থেকে একটা জুম্বি বের হয়। আর সঙ্গে সঙ্গে আর্মিরা জুম্বির মধ্যে ফায়ার করা শুরু করে দেয়। কিন্তু এতগুলা ফায়ার করার পরেও জুম্বির কোনো কিছুই হয় না এবং সে আর্মিদেরকে ধরে ধরে মারা শুরু করে। আর এটা দেখে ওই আর্মি অফিসার আর তার ফ্রেন্ড একসঙ্গে পালানো শুরু করে দেয়। ওরা পালাতে পালাতে অনেক দূরে চলে আসে এবং ওরা মনে করে যে জুম্বিটা হয়তো এখানে আসতে পারবে না। বাট কিছুক্ষণ পরেই ওই জুম্বি ওইখানে চলে আসে এবং ওরা দুজনকেই কামড় দিয়ে জুম্বি বানিয়ে দেয়। আর তারপরে সিনে দেখানো হয় ওই জুম্বি এবং সঙ্গে দুইটা আর্মি অফিসার একসঙ্গে দাঁড়ায় দাঁড়িয়ে একটা সিটিকে দেখতেছিল, যে সিটির নাম হইলো লাস ভেগাস। আর এরপরের সিনে দেখানো হয় যে ওই জুম্বিরা পুরো লাস ভেগাস শহরটাকে ধ্বংস করে ফেলছে। মানে ওরা সবগুলা মানুষকে জুম্বি বানানো শুরু করে দিছে। আর্মি এবং পুলিশরা অনেক চেষ্টা করে মানুষদেরকে বাঁচানোর জন্য, কিন্তু ওরা ব্যর্থ হয়, কারণ ততক্ষণে পুরো শহরের মানুষ জুম্বি হয়ে গেছে। তাই সরকার বাধ্য হয়ে ডিসিশন নেয় যে সে পুরো শহরটাকে বাউন্ডারি করে আলাদা করে ফেলবে। যেমন কথা তেমন কাজ, বড় বড় কন্টেইনার দিয়ে পুরো শহরটাকে চারদিকে বর্ডার করে আলাদা করে দেওয়া হয়, যাতে করে কোনো জুম্বি কখনো ওই শহর থেকে বাইরে বের হয়ে এসে অন্য কোনো শহরে আক্রমণ করতে না পারে। এখন সিন দেখানো হয় একটা টিভিতে নিউজ হইতেছে যে সরকার ডিসিশন নিছে যে আগামী 4 দিনের মধ্যে লাস ভেগাস শহরে একটা নিউক্লিয়ার বোম বিস্ফোরণ করবে, যাতে করে সব জুম্বি মরে যায়। আর ঠিক তখনই একটা রেস্টুরেন্টের সামনে একটা কালো গাড়ি এসে দাঁড়ায় এবং সে গাড়ি থেকে একটা লোক নামে, যার নাম হলো মিস্টার হান্টার। মিস্টার হান্টার এসে রেস্টুরেন্টে বলে যে আমি স্কটের সঙ্গে দেখা করতে চাই। তখন স্কট এসে বলে, মিস্টার হান্টার, আমার সঙ্গে আপনার কি কাজ? তখন মিস্টার হান্টার বলে যে তুমি আগে দেশের জন্য সেবা করছো, জুম্বিদের সঙ্গে ফাইট করছো, তুমি একজন হিরো, আর তুমি একটা ছোট্ট বাবুর্চির কাজ করতেছো এই রেস্টুরেন্টে। তখন স্কট বলে, আপনি কি আমাকে এই কথা বলার জন্য এখানে আসছেন? তখন হান্টার বলে যে না, আসলে 4 দিন পরে সরকার ওই শহরটাকে একদম নষ্ট করে ফেলবে, কিন্তু ওই শহরের একটা ক্যাসিনোতে আমার $200 মিলিয়ন রাখা আছে। যদিও ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে আগে থেকেই টাকাটা দিয়ে দিছে, বাট আমি চাই ওই $200 মিলিয়ন পাইতে। তাই আমি চাই তুমি একটা টিম বানাও এবং ওই টিমকে নিয়ে ওই শহরে প্রবেশ করো এবং আমার $200 মিলিয়ন নিয়ে আসো। বিনিময়ে আমি তোমাকে $50 মিলিয়ন দিয়ে দিব। তারপরে মিস্টার হান্টার বলে যে তোমাকে এত চিন্তা করা দরকার নেই, একটু সময় নাও, আমাকে বিকালের মধ্যে জানাও যে তুমি কাজটা করতে পারবা কিনা না। এইটা বলে একটা ম্যাপ দিয়ে মিস্টার হান্টার ওইখান থেকে চলে যায়। এখন দেখানো হয় ওই লাস ভেগাস শহরের পাশে একটা কোয়ারেন্টাইন জোনে, যেখানে কেট এবং গীতা নামের দুইটা মেয়ে একটা আরেকটার সঙ্গে গল্প করতেছিল। গীতা কেটকে বলে যে তুমি আমাকে প্রমিস করো, যদি আমার কিছু হয়ে যায় তাহলে তুমি আমার বাচ্চাদেরকে দেখাশোনা করবা এবং এই ক্যাম্প থেকে ওদেরকে বের করে নিয়ে যাবা। তখন কেট বলে, তুমি আমাকে এইরকম কেন বলতেছো? তখন গীতা বলে, আমি জানি যে অনেক মানুষ ওই লাস ভেগাস শহরের ভিতরে যায় এবং ওইখান থেকে ওরা টাকা পয়সা নিয়ে আসে, আমার টাকার খুবই ইম্পর্টেন্ট দরকার। আমি চাই এই কোয়ারেন্টাইন জোন থেকে চলে যেতে, আর এই জন্য আমার অনেক টাকার প্রয়োজন। তাই আমি চিন্তা করছি যে আমি লাস ভেগাস শহরের ভিতরে ঢুকবো। তখন কেট বলে, এটা পাগলামি, তুমি এটা কখনোই করতে যাও না, কারণ তোমার ছোট ছোট দুইটা বাচ্চা আছে। ঠিক ওই মুহূর্তে একটা পুলিশ চলে আসে এবং পুলিশটা ওদের সঙ্গে অনেক ব্যাড বিহেভ করে তারপরে ওদের টেম্পারেচার মেপে ওইখান থেকে চলে যায়। এরপরে সিনে দেখানো হয় স্কট মিস্টার হান্টারকে কল দেয় এবং বলে, মিস্টার হান্টার, যদিও আমি আপনাকে অনেক পছন্দ করি না, বাট আমি আপনার কাজটা করব। তখন মিস্টার হান্টার বলে, ঠিক আছে, তাহলে তুমি একটা টিম তৈরি করো, যেখানে একজন পাইলট থাকবে এবং একজন লক খোলার এক্সপার্ট থাকবে এবং
আজকে সন্ধ্যার মধ্যে আমার সঙ্গে দেখা করো। যেমন কথা তেমন কাজ। স্কট টিম রেডি করা শুরু করে দেয়। স্কট তার ফ্রেন্ড মারিয়ার সঙ্গে দেখা করে এবং তাকে ব্যাপারটা খুলে বলে। মারিয়া স্কটকে অনেক পছন্দ করে এবং সে কোনো কিছু চিন্তা না করেই রাজি হয়ে যায়। তারপরে স্কট এবং মারিয়া দুজন ওদের আরেকটা ফ্রেন্ড যার নাম বেন ওর সঙ্গে দেখা করতে যায় এবং বেনও রাজি হয়ে যায়। তারপরে ওরা একটা পাইলটের কাছে যায় যার নাম পিটার এবং পাইলটও রাজি হয়ে যায়। তারপরে মারিয়া স্কটকে নিয়ে একটা লক খোলার এক্সপার্টের কাছে নিয়ে যায় যার নাম হলো ডিটারও রাজি হয়ে যায়। তারপরে ওরা একটা ইউটিউবারের কাছে যায় যার নাম গুজমান এবং সেও রাজি হয়ে যায়। তারপরে কি টিম রেডি। সন্ধ্যা 5টার সময় স্কট তার টিম নিয়ে মিস্টার হান্টারের সঙ্গে দেখা করতে যায়। মিস্টার হান্টার একটা বিল্ডিং এর ডেমো দেখায় এবং বলে এই সেই বিল্ডিং যেটার ভিতরে আমার $200 মিলিয়ন রাখা আছে। এই বিল্ডিং এর পাশের বিল্ডিং এ একটা রেস্কিউ হেলিকপ্টার আগে থেকেই রাখা আছে। এইটা একটা এয়ার রেস্ট্রিক্টেড এরিয়া, তোমরা এখানে ফ্লাই করে যেতে পারবো না, কিন্তু টাকাগুলো নেওয়া পরে তোমরা এখান থেকে ওই রেস্কিউ হেলিকপ্টারের মাধ্যমে ফিরে আসতে পারবা। তারপরে স্কট সবাইকে সবকিছু বুঝিয়ে বিদায় করে দেয়। এখন মিস্টার হান্টার স্কটকে বলে যে তুমি কি চিন্তা করে দেখছো যে তুমি এটার ভিতরে কিরকম প্রবেশ করবা? তখন স্কট বলে আমার প্ল্যান আছে, আমি জানি কিভাবে এটার ভিতরে প্রবেশ করব। তারপরে স্কট চলে যায়। এরপরে দেখা যায় স্কট লাস ভেগাসের ওই কোয়ারেন্টাইন সেন্টারে যায় এবং কেটের সঙ্গে মিট করে। এখানে বলে রাখি, কেট হলো স্কটের মেয়ে, বাট কেট স্কটকে তেমন একটা পছন্দ করে না, কারণ ওদের মধ্যে কোনো একটা সমস্যা আছে। কিন্তু স্কটের জোড়াজুড়িতে কেট রাজি হয়ে যায় এবং সে বলে ঠিক আছে, আমার একটা লোক আছে যে মানুষকে লস ভেগাসে পাঠায়, আমি কালকে তার সঙ্গে তোমাদের দেখা করিয়ে দিব। এর পরের দিন দেখা যায় বাসে করে কেট সবাইকে নিয়ে কোয়ারেন্টাইন জোনে যায় এবং সে স্কটকে লিলি নামের একটা মেয়ের সঙ্গে দেখা করায়। এই লিলিকে সবাই পাসপোর্ট নামে ডাকে, কারণ সে সবাইকে লাস ভেগাসে যাওয়ার ব্যবস্থা করে দেয়। তারপর কেট বলে আমার দায়িত্ব ছিল তোমাদেরকে ভিতরে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া, আমি করে দিয়েছি, বিকালে ফিরে আসলে দেখা হবে। এটা বলে কেট ওইখান থেকে চলে যায়। কেট গিয়ে দেখে যে গীতার মেয়েগুলা কান্না করতেছে। তখন সে বলে যে গীতা কোথায়? তখন আমার মেয়ে বলে যে আম্মু গতকাল রাতে লাস ভেগাসের ভিতরে প্রবেশ করছিল এবং এখন পর্যন্ত আসে নাই। তখনই কেট রেগে এসে লিলিকে অনেক জোরে একটা মাইর দেয়। তখন লিলি বলে যে আমার কাজ হইলো মানুষকে এই পাশ থেকে ওই পাশে পাঠানো, আমি আমার কাজ করছি, এখানে খারাপের কি হইলো? তখন কেট বলে যে তুমি জানো না তার 2টা ছোট মেয়ে আছে। তখন লিলি বলে আই এম রিয়েলি সরি, আমি জানতামই না যে ওর 2টা মেয়ে আছে, আমি যদি জানতাম তাহলে আমি কখনোই গীতাকে ভিতরে পাঠাইতাম না। তখন কেট বলে যে আমিও তোমাদের সঙ্গে যাব, কিন্তু স্কট বলে যে না, তোমাকে ওইখানে নেওয়া সম্ভব না, কারণ তুমি জানো ওইটার ভিতরে কতটা রিস্ক, এন্ড আমি চাই না তোমার জীবনকে রিস্কে ফেলাইতে। কিন্তু কেট বলে যে আমি যাবই। স্কট বলে তুমি এক কাজ করো, তোমার ফ্রেন্ডের ছবি আমার কাছে দিয়ে দাও, আমি যখন ভিতরে যাব তখন আমি তাকে খুঁজে নিয়ে আসবো। কিন্তু কেট একদম নাচুর বান্দা, সে যাবেই ভিতরে। কেট বলে যে হয় আপনি আমাকে আপনার সঙ্গে নিয়ে যান, অথবা আপনি যাওয়া পরে আমি একা ভিতরে চলে যাব। আর আমি যদি একা ভিতরে চলে যাই সেটা অনেক বেশি রিস্কি হবে, তার চেয়ে ভালো হয় আপনি আমাকে সিকিউরিটি দিয়ে নিয়ে যান। জিদ্দি মেয়ের পাল্লায় পড়ে আর কিছুই করার নাই, স্কট রাজি হয়ে যায় এবং স্কট বলে আমি তোমাকে নিয়ে যাব, বাট তুমি প্রমিস করো যে তুমি সবসময় আমার সঙ্গে থাকবা। কেট বলে ঠিক আছে। এরপরে দেখা যায় ওই খারাপ পুলিশ অফিসারটা ওইখানে দাঁড়াই ছিল, আর ওই পুলিশ অফিসারকে দেখে লিলি স্কটকে বলে যে আমাদের আরেকজন টিম মেম্বার লাগবে। স্কট বলে কেন? তখন লিলি বলে অনেক ইম্পর্টেন্ট দরকার। তখন স্কট বলে ঠিক আছে নিয়ে নাও। তখন লিলি ওই পুলিশ অফিসারের কাছে গিয়ে বলে যে তুমি কি $20,000 ইনকাম করতে চাও? তখন পুলিশ অফিসার বলে হ্যাঁ অবশ্যই, আমি কেন ইনকাম করতে চাই না, আমি অবশ্যই ইনকাম করতে চাই। তখন ওই পুলিশ অফিসারটাকে ওদের টিমে নিয়ে নেয়। তারপরে ওরা একটা কন্টেনারের ভিতর দিয়ে আস্তে আস্তে লাস ভেগাস শহরের মধ্যে প্রবেশ করে। শহরের ভিতরটা পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, শুধু মরা লাশ আর লাশ, কোনো মানুষ বেঁচে নেই। ওরা যখন যাইতেছিল হঠাৎ করে একটা শব্দ হইতেছিল, সঙ্গে সঙ্গে ওরা সবাই লুকিয়ে পড়ে। ওরা খেয়াল করে একটা বিশাল বড় টাইগার যেটা পুরোপুরি জুম্বি হয়ে গেছে। তখন লিলি বলে এই টাইগারের নাম হলো ভ্যালেন্টাইন এবং এটা অনেক হিংস্র। কিছুক্ষণ পরে ওই টাইগারটা ওইখান থেকে চলে যায়। তারপরে ওরা আবার হাঁটা শুরু করে। এর মধ্যে দেখা যায় লিলি ওই পুলিশ অফিসারের সঙ্গে ফ্লার্ট করা শুরু করে এবং তাকে পটিয়ে তার কাছ থেকে তার বন্দুকটা নিয়ে নেয়, আর তারপরেই ওই পুলিশ অফিসারের পায়ের মধ্যে গুলি করে দেয় আর তাকে বাধা শুরু করে দেয়। তখন সবাই বলে যে তুমি এরকম কেন করতেছো? তখন লিলি বলে যে বিলিভ করো এটা অনেক ইম্পর্ট্যান্ট, আমি তোমাদেরকে বাঁচানোর ট্রাই করতেছি, কারণ এই পুলিশ অফিসারকে আমরা জুম্বিদেরকে গিফট হিসাবে দিব। এই পুলিশ অফিসারকে যদি আমরা গিফট হিসাবে দেই তাহলে জুম্বিরা আমাদের কোনো ক্ষতি করবে না। তখন মারিয়া বলে জুম্বিদের তো কোনো সেন্স নাই, ওদেরকে কি গিফট দিবা তুমি? তখন লিলি বলে যে আমি এই জুম্বিদের কথা বলতেছি না যারা শুধু কামড়াতে জানে, আমি বলতেছি আলফা জুম্বিদের কথা, যারা অনেক ইন্টেলিজেন্ট, অনেক ফাস্ট এবং ওরা আমাদের থেকেও বেশি বুদ্ধিমান এবং অনেক শক্তিশালী। পুলিশ বলে যে আমাকে ছেড়ে দাও, আমাকে এরকম মেরো না।
তখন লিলি বলে যে আমি জানি তুই একটা রেপিস্ট আর তোর এটা পানিশমেন্ট। এর মধ্যেই আলফা জুম্বিদের কুইন চলে আসে এবং তার সঙ্গে একটা জুম্বিকে নিয়ে আসে এবং জুম্বি কুইন এসে পুলিশটাকে টেনে টেনে নিয়ে যায়। আর তখন সবাই তাকাই থাকে। তারপরে দেখা যায় যে আলফা কুইন ওই পুলিশকে টেনে টেনে একটা বিল্ডিংয়ের ভিতরে নিয়ে আসছে যেখানে অনেকগুলা জুম্বি ছিল। আর ঠিক তখনই ওদের কিং জিউস ওইখানে চলে আসে এবং সে এসে ওই পুলিশকে হাতে কামড় দিয়ে জুম্বি বানিয়ে দেয়। এরপরের সিনে স্কট তার টিমকে নিয়ে বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করে। ওরা বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করার পরে দেখতে পায় যে পুরো বিল্ডিংটা অনেক অন্ধকার আর সবগুলা জুম্বি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাইতেছিল। তখন স্কট এই জুম্বিদের ফাঁক দিয়ে যাওয়া শুরু করে আর সে গ্রিন লাইট দিয়ে মার্ক করে করে যাইতেছিল যেন সবাই রাস্তাটা চিনতে পারে। সবার লাস্টে ছিল জেনি আর জেনির আগে ছিল মার্টিন। মার্টিন জেনিকে খুব একটা পছন্দ করতো না আর সে সুযোগ বুঝে ওই গ্রিন লাইটটা ভুল রাস্তার মধ্যে মার্ক করে দিয়ে দেয় আর জেনি ভুল রাস্তা দিয়ে যাওয়া শুরু করে দেয় যেখানে জুম্বি অনেক বেশি ছিল আর যাওয়ার একদম স্পেস অনেক কম ছিল। মানে জুম্বিদের মাঝখান দিয়ে যেতে হলে জুম্বিদের গায়ের সঙ্গে লেগে যাইতেছিল। জেনি যখন যাইতেছিল তখন হঠাৎ করে একটা জুম্বির গায়ে ধাক্কা লেগে একটা প্লেট পড়ে যায় নিচে আর প্লেট নিচে পড়ে যাওয়ার কারণে অনেক বিকট শব্দ হয় আর সবগুলা জুম্বি ঘুম থেকে উঠে যায় আর জেনির উপরে আক্রমণ শুরু করে দেয়। আর তখনই জেনি বন্দুক দিয়ে গুলি করা শুরু করে দেয় আর বন্দুকের গুলির সাউন্ডে বাকি সব জুম্বিরা উঠে যায়। সবাই মিলে জুম্বিকে মারা শুরু করে দেয় আর এর মধ্যে জেনি যে রুমে ছিল সে সেই রুম থেকে পালানোর চেষ্টা করে আর ওই মুহূর্তে মার্টিন ওই রুমের দরজা লক করে দেয় যাতে করে জেনি বের হইতে না পারে। এক পর্যায়ে জেনি গ্লাস ভেঙে জুম্বিদেরকে নিয়ে লাফ দিয়ে বাইরে পড়ে আর সবগুলা জুম্বি জেনিকে কামড়াতে থাকে। আর তখন জেনি গুজমানকে বলে যে গুজমান তুমি পালাও। তখন গুজমান বাধ্য হয়ে জেনির পিঠে যে গ্যাসের সিলিন্ডার ছিল ওইটার মধ্যে গুলি করে দেয় আর একসঙ্গে সবগুলা জুম্বি মারা যায়, সঙ্গে জেনিও মারা যায়। আর এরপরে সবাই ক্যাসিনোর ভিতরে প্রবেশ করে। তারপর স্কট সবাইকে যার যার মতো কাজ বুঝিয়ে দেয়। পিটারকে বলে যে তুমি উপরে যাও এবং হেলিকপ্টারকে খুঁজে বের করো এবং হেলিকপ্টারকে চেক করো যে ওটা ঠিক আছে কিনা না। তারপর মার্টিন বলে যে আমি আর লিলি বাইরে গিয়ে পাহারা দেই যে কোনো জুম্বি আসতেছে কিনা সেটা দেখার জন্য। তারপর স্কট বলে আমি আর কেট জেনারেটর খুঁজতে যাই এবং ওইটার মধ্যে পেট্রোল লুট করে ওইটা চালু করি। তারপর স্কট ব্যানকে বলে যে তুমি ডিটার আর গুজমানকে নিয়ে লকার রুমের দিকে যাও এবং লক খোলার ট্রাই করো। যাওয়ার সময় মার্টিন ডিটারকে একটা কার্ড দেয় এবং বলে এটা হলো অ্যাক্সেস কার্ড, তুমি এই কার্ড দিয়েই লকার রুমে যাইতে পারবা। স্কট তার মেয়ে কেটকে নিয়ে জেনারেটর রুমে চলে আসে এবং সে পেট্রোল লোড করা শুরু করে। পেট্রোল লোড করার সময় স্কট তার মেয়েকে বলে যে আমি জানি তুমি আমার উপর অনেক রেগে আছো আর এর কারণ হলো একটাই যে আমি তোমার সামনেই তোমার মাকে মারছি, বাট বিলিভ করো তোমার মা জুম্বি হয়ে গেছিল আর আমার কাছে অন্য কোনো রাস্তা ছিল না। তখন কেট বলে আপনার কাছে এটা মনে হয় যে আপনি আমার মাকে মারছেন এই জন্যই আমি আপনার উপর রাগ করে আসি, আর উনি জুম্বি হয়ে গেছে এটা তো স্বাভাবিক, ওনাকে মেরে ফেলতেই হবে, আর কোনো ওয়ে নেই। বাট আমার একটাই কষ্ট যে এরপরে 2 বছর কেটে গেছে আপনি আমার সঙ্গে কখনো মিট করতে আসেন নাই। তখন স্কট বলে আসলে তোমার মা মরে যাওয়ার পরে আমি অনেক ভেঙে পড়ছিলাম অ্যান্ড তোমাকে দেখলে আমার তোমার মায়ের কথা মনে পড়ে যায় অ্যান্ড আমি এই জন্যই তোমার সঙ্গে দেখা করতে আসতে পারিনি। অ্যান্ড ওরা কথা বলতে বলতে জেনারেটরটাকে চালু করে দেয়। এদিকে ডিটার, গুজমান আর বেন ওরা 3 জন লকার রুমে চলে আসে এবং ওরা এখানে অনেকগুলা মরা জুম্বি দেখতে পারে। ডিটার বলে এরাও আসছিল এখানে এই লকার ব্যাংকে টাকা চুরি করতে, কিন্তু ওরাও জুম্বি হয়ে গেছে। বেন বলে এত আফসোস করার কিছুই নাই, হতে পারে এদের জায়গায় আমাদের লাশটাও কিছুক্ষণ পরে এখানে পড়ে থাকবে, তাই তাড়াতাড়ি লকটা খোলা ট্রাই করো। তখন ডিটার বলে যে লকার পর্যন্ত পৌঁছানোর জন্য যে খালি স্পেস আছে এখানে অনেকগুলা মরণ ফাঁদ রাখা আছে, মানে কেউ যদি চুরি করতে আসে তাহলে সে যেন মারা যায়, তাই আমাদেরকে আগে চেক করতে হবে কোন কোন জায়গায় মরণ ফাঁদ আছে এবং সেগুলোকে ডিএক্টিভ করতে হবে। তখন বেন বলে ঠিক আছে তাহলে আমি একটা জুম্বিকে নিয়ে আসি এবং তাকে দিয়ে ট্রাই করি, যেমন কথা তেমন কাজ। বেন একটা জুম্বিকে আনতে চলে যায়। এখন সিন দেখা যায় বাইরে যেখানে মার্টিন আর লিলিরা দাঁড়ায় ছিল। অ্যাকচুয়ালি মার্টিন লিলিকে বলছে যে আমি ওই আলফা কুইনের ব্লাড নিতে চাই, কারণ আমার মালিক এই ব্লাড নিতে বলছিল, এবং সে লিলিকে কিছু টাকা অফার করে এবং রাজি করিয়ে ফেলে। লিলি এবং মার্টিন ওই আলফা কুইনের সামনে চলে আসে আর এটা দেখে আলফা কুইনটাও ওদের সামনে আসতে থাকে। আর ঠিক তখনই মার্টিন আলফা কুইনের গায়ে একটা রূপ ফায়ার করে, যার কারণে একটা রশি বের হয়ে গিয়ে আলফা কুইনকে বেঁধে ফেলে। তখনই ওই জুম্বিটা তাড়াতাড়ি এসে মার্টিনকে অ্যাটাক করে, আর ওই জুম্বিটা যখন মার্টিনকে একদম মেরে ফেলবে ঠিক ওই মুহূর্তে লিলি ওই জুম্বির মাথার মধ্যে ফায়ার করে ওকে মেরে ফেলে। আর ঠিক তখনই মার্টিন উঠে গিয়ে আলফা কুইনের
গলাটা কেটে ফেলে। আর এইটা দেখে লিলি একদম অবাক হয়ে যায়। সে বলে, তুমি আমাকে বলছিলা যে তোমার শুধু ব্লাড প্রয়োজন, বাট তুমি এই মাথাটা কাটলা কেন? তুমি কি জানো এখন যদি কিং আসে আর সে দেখতে পারে যে রানীর মাথা কাটা বডি এখানে পড়ে আছে, তাহলে ডিল মনে করো ক্যান্সেল, আমাদের সবাইকে সে মেরে ফেলবে। মার্টিন বলে, আমি ব্লাড দিয়ে কি করব? এই মাথাটাই ইম্পর্টেন্ট। আমি যদি এই মাথাটাকে নিয়ে যাই আমার বস অনেক খুশি হবে, আর এই মাথা দিয়ে পুরো জম্বিদেরকে কন্ট্রোল করা যাবে। তারপর মার্টিন এই মাথাটাকে একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে ওরা এখান থেকে চলে যায়। এখন সিন দেখানো হয় লকার রুমে, যেখানে বেন একটা হাতকে ফ্রাই করে ওভেনের মধ্যে এবং সেটাকে লকারের কাছে ছুঁড়ে মারে, আর একটা জম্বিকে বলে যে তুই এটা খাইতে যা। জম্বিটা আস্তে আস্তে ওইদিকে আগায়। জম্বিটা একটু সামনে আগাতেই প্রথম ট্রিগার টাউন হয়ে যায় আর অনেকগুলো তীর এসে জম্বির গায়ের মধ্যে ঢুকে। তখন ডিটার বলে, এটা তো নর্মাল ছিল, এটা তো আমরাও পাস করতে পারতাম, এখানে জম্বি আনার কোনো প্রয়োজন ছিল না। তারপরে জম্বি যখন আর একটু সামনে আগায় তখন দুইটা মেশিন গান বের হয় এবং জম্বিটার শরীরটাকে একদম ঝাঁঝরা করে দেয় গুলি করে। আর এইটা দেখে ডিটারের একদম হাওয়া টাইট হয়ে যায়। যাই হোক, জোকে পার্ট। তারপরে জম্বিটা আর একটু সামনে আগায় এবং মার্টিন, ডিটার, গুজমান ওরা মনে করে যে এখন তো শেষ, সব কিছু শেষ, আমরা এখন ভিতরে যাইতে পারবো। আর ঠিক ওই মুহূর্তে দুই পাশ থেকে দুইটা ওয়াল বের হয়ে জম্বিটাকে একদম চ্যাপটা করে ভর্তা বানাই দেয়। ইটস লাইক স্ম্যাশ করে ফেলে। আর এইটা দেখে সবাই একদম ভয় পেয়ে যায় যে যদি জম্বিটা না হইতো, আমরা ট্রাই করতাম, তাহলে এই জম্বির জায়গায় আমরা ভর্তা হয়ে যেতাম। যাই হোক, তারপরে ডিটার লক খোলা শুরু করে দেয়। আর ঠিক ওই মুহূর্তে টিভিতে নিউজ আসে যে প্রেসিডেন্ট নিউক্লিয়ার বোম বিস্ফোরণ করার ডেটটাকে আরও আগায় দিছে, মানে আগামী 90 মিনিটের মধ্যেই প্রেসিডেন্ট এই লাস ভেগাস শহরটাকে বোম দিয়ে উড়িয়ে দিবে। আর যেটা দেখে স্কটের একদম মাথা নষ্ট অবস্থা, মানে সে ভাবছিল যে তার হাতে 4 দিন সময় আছে, বাট তার হাতে মাত্র 90 মিনিট সময়। সে তাড়াতাড়ি করে পিটারকে ফোন দেয় এবং বলে যে হেলিকপ্টারের কী অবস্থা। পিটার বলে, এটা তো অনেক ভাঙ্গা হেলিকপ্টার, অনেক সময় লাগবে। তখন স্কট বলে, আমাদের হাতে একদমই সময় নাই, মাত্র 30 মিনিট আছে, তুমি 30 মিনিটের ভিতরে হেলিকপ্টারটাকে রেডি করো। তারপর স্কট লকার রুমে চলে আসে এবং ডিটারকে বলে যে লকারের কী অবস্থা। তখন ডিটার বলে যে তুমি একদম সাউন্ড করবে না, আমাকে আমার কাজ করতে দাও। স্কট বলে যে দেখো, আগামী 90 মিনিটের মধ্যেই এই পুরো শহরটাকে বোম দিয়ে উড়িয়ে দেওয়া হবে, আর আমি চাই না বোমের মধ্যে সবাই পুড়ে ছাই হয়ে যায়, তাই 30 মিনিটের ভিতরেই লকারটা খুলে ফেলো। যেই কথা সেই কাজ। আর কিছুক্ষণ পরে ডিটার লকটাকে খুলে ফেলে। লকটা খুলে সবাই আস্তে আস্তে ভিতরে প্রবেশ করে। আর যখনই সবাই $200 মিলিয়ন দেখে সবাই একদম পাগল হয়ে যায়। স্কট অনেক খুশি হয়। তারপর সবাই টাকাগুলোকে ব্যাগে ঢুকানো শুরু করে দেয়। আর এদিকে আলফাদের কিং জিউস একটা ঘোড়ায় করে রানীকে খুঁজতে আসে। এদিকে আলফাদের কিং জিউস ঘোড়ার উপরে করে রানীকে খুঁজতে বের হয় এবং সে দেখে যে রানীর মাথা কাটা বডিটা পড়ে আছে। আর এটা দেখে জিউস কান্না শুরু করে দেয় এবং সে প্রচণ্ড রেগে যায়। তারপরে সে বডিটাকে টেনে টেনে অলিম্পাস বিল্ডিংয়ের ভিতরে নিয়ে যায় আর তারপর বডিটার পেট থেকে একটা বাচ্চা বের করে। এটা ছিল জিউসের বাচ্চা, কারণ ওই কুইনটা প্রেগনেন্ট ছিল আর ওই কুইনকে মারার কারণে কুইনের বাচ্চাটা মারা গেছে। আর এইটা দেখে কিং একদম রেগে পুরোপুরি আগুন হয়ে যায় এবং সে তার পুরো সৈন্যকে নিয়ে স্কটদেরকে মারার জন্য পাগলের মতো স্কটদেরকে খুঁজতে থাকে। এর মধ্যে স্কট আর মারিয়া কথা বলতেছিল। ঠিক তখন স্কট খেয়াল করে যে তার মেয়ে কেট নাই। তখন সে বুঝে ফেলে যে কেট তার ফ্রেন্ড গীতাকে খোঁজার জন্য নিশ্চয়ই অলিম্পাস বিল্ডিংয়ের ভিতরে চলে গেছে। তখন স্কট মারিয়াকে বলে যে তুমি যাও, আমি আমার মেয়েকে নিয়ে আসতেছি। তখন মারিয়া বলে, দেখো আমিও তোমার সঙ্গে যাব। তখন স্কট বলে যে না, তুমি আমার সঙ্গে যাবা না। মারিয়া বলে, তোমার কি মনে হয় আমি এখানে কাজের জন্য আসছি? আমি এখানে আসছি কারণ আমি তোমাকে পছন্দ করি, এন্ড তুমি যেখানে যাবা আমি সেখানেই যাব। তখন স্কট লিফটে চুইস দেয় আর লিফট উপরে উঠতে থাকে। লিফট যখন উপরে উঠে ঠিক তখনই লিফট থেকে অনেকগুলা জম্বি বের হয় আর সঙ্গে সঙ্গে জম্বি মারিয়ার মাথাটাকে ঘুরিয়ে ভেঙে ফেলে। আর এইটা দেখে স্কট প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সে ভিতরে ভিতরে ভেঙেও পড়ে আর জম্বিদের সঙ্গে স্কট ফাইট করা শুরু করে দেয়। ঠিক তখনই গুজমান, মার্টিন ওরা চলে আসে এবং ওরা জম্বিদেরকে মারা শুরু করে দেয় এবং স্কটকে বাঁচানো শুরু করে দেয়। এরপরে স্কট, মার্টিন, গুজমান সবাই পালানো শুরু করে দেয়। এখন সিন চলে আসে মার্টিনের কাছে। মার্টিন আর লিলি ওরা একটা সিঁড়ি দিয়ে উপরে উঠতেছিল শর্টকাট রাস্তা দিয়ে। আর উপরে উঠেই মার্টিন দরজাটা লক করে দেয়। তখন লিলি বলে, তুমি এরকম করতেছো কেন? তুমি আমাকে উপরে উঠতে দাও। তখন মার্টিন বলে, তুমি কতটাই না বোকা, তোমার কি মনে হয় যে মিস্টার হান্টার এই $200 মিলিয়ন জন্য আমাদেরকে এখানে পাঠিয়েছে? মিস্টার হান্টারের $200 মিলিয়ন কোনো প্রয়োজনই নাই। আসল কারণ হলো এই মাথা। মিস্টার হান্টার এই মাথাটা চায়, যার কারণে সে আমাদেরকে এখানে পাঠিয়েছে। আর এটা বলে মার্টিন ওখান থেকে চলে যায়। অপরদিকে লকার রুমে আলফা কিং চলে আসে এবং তখন বেন আলফা কিংয়ের সঙ্গে ফাইট করার চেষ্টা করে, কিন্তু আলফা কিং এতটাই শক্তিশালী ছিল যে বেন ওর সঙ্গে পেরে উঠতেছিল না। তারপর আলফা কিং বেনের হাতের মধ্যে কামড় দিতে যায়
ঠিক ওই মুহূর্তে ডিটার এসে আলফা কিংয়ের মাথার মধ্যে একটা বাড়ি দেয়, আর আলফা কিং নিচে পড়ে যায়। আর তারপরে আলফা কিং আবার দাঁড়ায় যায়, আর সেটা দেখে ডিটার বেনকে বাঁচানোর জন্য তাকে লকারের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। ঠিক ওই মুহূর্তে আলফা কিং চলে আসে এবং সে ডিটারকে ধরে ফেলে। যদিও বেন বেঁচে যায়, কিন্তু ডিটারকে আলফা কিং নিয়ে যায় এবং মার্টিন উপরে উঠে যায় এবং সে ব্যাগটা খুলে চেক করে যে মাথাটার কি অবস্থা। বাট সে দেখে যে ব্যাগের ভিতরে তো মাথা নেই, ওইখানে একটা টাকা গোনার মেশিন রাখা। তখন সে বুঝে ফেলে যে লিলি ফাঁক বুঝে এই মাথাটাকে সরিয়ে ফেলছে। আর ঠিক ওই মুহূর্তে মার্টিনের পিছনে ভ্যালেন্টাইন মানে ওই টাইগারটা চলে আসে এবং সে এসে মার্টিনকে মারা শুরু করে দেয় এবং মার্টিনকে ছিঁড়ে একদম মেরে ফেলে। আর এদিকে স্কট, গুজমান ওরা ক্যাসিনো দিয়ে পালাইতেছিল, আর তখনই জুম্বিরা গুজমানকে ধরে ফেলে আর গুজমানকে কামড়াতে থাকে। আর তখন গুজমান বুঝে ফেলে যে তাকে যেহেতু জুম্বিরা কামড় দিয়ে দিছে, তার বাঁচার আর কোনো রাস্তা নেই। তাই সে তার গায়ের মধ্যে যে বোম ছিল সেই বোমের পিনটা খুলে ফেলে আর সব জুম্বিদেরকে নিয়ে ওখানেই মারা যায়। আর সেই ফাঁকে স্কট পালিয়ে যায়। আর এখন সিন চলে আসে যে স্কট আর লিলি ছাদে চলে আসে এবং ওরা হেলিকপ্টারে উঠতে যাবে। ঠিক তখনই আলফা কিং জিউস চলে আসে ওখানে। তখন লিলি স্কটকে বলে যে তুমি হেলিকপ্টারে চলে যাও, আমি ওকে দেখতেছি। তখন স্কট বলে লিলি তুমি আমার সঙ্গে চলো। লিলি বলে যে না, আমাদের দুজনের মধ্যে একজনকে এখানে থাকতে হবে, আমি ওকে দেখতেছি, তুমি যাও। আর ঠিক তখনই লিলি ব্যাগ থেকে আলফা কুইনের মাথাটাকে বের করে কিং এর সামনে ধরে। আর তখনই কিং মাথাটাকে নিতে চায়, কিন্তু লিলি মাথাটাকে একদমই দিবে না। আর সেই ফাঁকে স্কট হেলিকপ্টার নিয়ে পালিয়ে যায়। আর ঠিক তখনই আলফা কিং একটা লোহার রড লিলির দিকে অনেক জোরে ছুঁড়ে মারে, যেটা লিলির বুকের মধ্যে ঢুকে যায়। আর ঠিক তখনই লিলি হাত থেকে মাথাটাকে নিচে ফেলে দেয়, আর মাথাটা বিল্ডিংয়ের উপর থেকে একদম নিচে পড়ে ধ্বংস হয়ে যায়। আর এইটা দেখে কিং আরো বেশি হিংস্র হয়ে ওঠে এবং সে যে কোনো মূল্যে সবাইকে মেরে ফেলতে চায়। স্কট পাইলটকে বলে যে তুমি আমাকে অলিম্পাস বিল্ডিংয়ের উপরে ল্যান্ড করে একটু ওয়েট করো, আমি আমার মেয়েকে নিয়ে আসি। কিন্তু পিটার বলে যে এটা অনেক রিস্ক হবে, কিন্তু কিছুই করার নাই, স্কট তার মেয়েকে নিয়ে আসতে হবে। তাই পাইলট স্কটকে ওই বিল্ডিংয়ের ছাদের উপরে ল্যান্ড করে দেয়। তারপর স্কট তার মেয়েকে খুঁজতে থাকে। আর এখন দেখানো হয় সিন যে ওই পুলিশ যেটা ছিল সেটা জুম্বি হয়ে গেছে এবং সে কেট এবং গীতাদেরকে কামড়ানোর ট্রাই করে। বাট ঠিক ওই মুহূর্তে স্কট চলে আসে এবং সে পুলিশটাকে মেরে গীতা এবং কেটকে বাঁচিয়ে ফেলে। আর ঠিক ওই মুহূর্তে আলফা কিং জিউস এবং তার সৈন্য সবাই ওইখানে চলে আসে। আর এইটা দেখে কেট, গীতা এবং স্কট সবাই পালাতে থাকে। ওরা পালাতে পালাতে একদম ছাদের উপরে চলে আসে, কিন্তু এখানে হেলিকপ্টার নাই। তখন স্কট মনে করে যে হেলিকপ্টারটা হয়তো ওদেরকে ফেলে চলে গেছে, কিন্তু কিছুক্ষণ পরেই হেলিকপ্টার চলে আসে। তারপরে স্কট এবং তার মেয়ে সবাই হেলিকপ্টারের মধ্যে উঠে যায়। আর ঠিক তখনই আলফা কিং জিউস চলে আসে ওখানে। হেলিকপ্টারটা যখনই ওখান থেকে চলে যাবে, ঠিক ওই মুহূর্তে কিং দৌড়ে এসে লাফ দিয়ে হেলিকপ্টারের উপরে পড়ে যায় এবং সে হেলিকপ্টারে ধরে ফেলে। তখন হেলিকপ্টারের মধ্যে স্কট আর ওই আলফা কিং জিউস একসঙ্গে মারামারি করতে থাকে। স্কট কিংকে গুলি করার ট্রাই করে, কিন্তু কিং অনেক শক্তিশালী ছিল যে স্কট পারতেছিল না। আর এক পর্যায়ে স্কট গুলি করতে গিয়ে পাইলটের গায়ের মধ্যে গুলি করে দেয়। আর তখনই হেলিকপ্টারটা ক্রাশ করতে গিয়েও একটুর জন্য বেঁচে যায়। আর ঠিক তখনই ওরা সবাই খেয়াল করে যে একটা বিশাল বড় বোম এসে লাস ভেগাসের উপরে পড়তেছে। তখনই ওরা বুঝে ফেলে যে ওদের মৃত্যু নিশ্চিত, কারণ ওরা এখনও অনেক কাছাকাছি আছে। ওদের কথা ছিল অনেক দূরে থাকার, আর বোমের ওয়েবটা এতই শক্তিশালী যে ওরা যদি কাছাকাছি থাকে তাহলে ওরা এই বোমের ওয়েবের কারণে মারা যাবে। আলফা কিং জিউস আর স্কট যখন মারামারি করতেছিল, কিং এতটাই শক্তিশালী ছিল যে স্কট ওর সঙ্গে মারামারি করতে পারতেছিল না। আর এক পর্যায়ে কিং স্কটকে কামড় দিয়ে দেয়। সেই ফাঁকে কেট বন্দুকটা নিয়ে আলফা কিংয়ের মাথার মধ্যে গুলি করে দেয়, কিন্তু ততক্ষণে স্কট ইনফেক্টেড হয়ে যায় আর সে কিছুক্ষণ পরেই জুম্বি হয়ে যাবে, কারণ তাকে কিং কামড় দিয়ে দিছে। আর এর মধ্যেই বমটা বিস্ফোরণ হয়ে হেলিকপ্টারের মধ্যে এসে প্রচণ্ড জোরে ধাক্কা লাগে আর হেলিকপ্টারটা ক্রাশ হয়ে যায়। আর এখন দেখা যায় যে পুরো হেলিকপ্টারটা ধ্বংস হয়ে গেছে, শুধু স্কট আর তার মেয়ে বেঁচে আছে। কিন্তু স্কট বেঁচে থেকেও লাভ নেই, কারণ স্কটকে জুম্বি কামড় দিয়ে দিছে, সে কিছুক্ষণ পরেই জুম্বি হয়ে যাবে। তাই স্কট কেটকে বলে যে তুমি আমাকে মেরে ফেলো, কারণ আমি কিছুক্ষণ পরেই জুম্বি হয়ে যাব, আর আমি যদি জুম্বি হয়ে যাই তখন তুমিও মরে যাবা। কিন্তু কেট বলে যে না, আমি এটা কখনোই পারবো না। কিন্তু স্কট বলে যে আমাদের কাছে সেকেন্ড আর কোনো রাস্তা নাই, তুমি আমাকে মারতেই হবে। আর ঠিক তখনই স্কট জুম্বি হয়ে যায়, আর তখনই কেট স্কটকে গুলি করে মেরে ফেলে। আর এখন দেখা যায় যে একটা হেলিকপ্টার এসে কেটকে ওইখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। এখন সিন চলে আসে লাস ভেগাসের মধ্যে, যেখানে পুরো শহরটা একদম ধ্বংস হয়ে গেছে। আর ঠিক ওই মুহূর্তে লকার থেকে ব্যান বের হয় এবং সে সবগুলা টাকা ব্যাগে করে নিয়ে হাঁটতে হাঁটতে একটা এয়ারপোর্টের পাশে চলে আসে
এবং সে এয়ারপোর্টে এসে ওইখানে রিসিপশনিস্ট যে মেয়েটা আছে তাকে বলে যে আমার একটা প্রাইভেট প্লেন লাগবে। কিন্তু বেনের শরীরের যে কাপড় চোপড় ছিল ওইটা দেখে মেয়েটা বলে যে আমাদের প্রাইভেট প্লেনগুলা শুধুমাত্র ভিআইপি ক্লায়েন্টদের জন্য, আই ডোন্ট থিঙ্ক যে আপনি এটাকে অ্যাফোর্ড করতে পারবেন। তখন বেন ব্যাগ থেকে অনেকগুলো টাকার বান্ডিল বের করে ওই মেয়ের সামনে রাখে। তারপরে সিনে দেখা যায় যে বেন এখন প্রাইভেট প্লেনে উঠে গেছে আর 3টা এয়ার হোস্টেস ড্রিঙ্ক সার্ভ করতেছে। বেন যখন ড্রিঙ্ক করতেছিল হঠাৎ করেই ওর মাথা ঘুরতে থাকে। তখন এয়ার হোস্টেসগুলা বলে যে আপনি কি ঠিক আছেন? তখন বেন বলে আসলে সারাদিন অনেক পরিশ্রম করছি তো, হইতে পারে এই জন্য মাথা ঘুরতেছে। এইটা বলে সে ওয়াশরুমে যায় এবং সে যখন তার মুখ ধুইতেছিল তখন সে খেয়াল করে যে তার হাতের মধ্যে একটা কামড়ের দাগ, তার মানে আলফা কিং জিউস তার হাতের মধ্যে কামড় দিয়ে দিয়েছিল। আর এটা দেখে বেন হাসতে থাকে, কারণ সে জানে যে সে কিছুক্ষণ পরে জুম্বি হয়ে যাবে। আর মুভির গল্প এখানেই শেষ হয়ে যায়। এই মুভির পার্ট 2টা এখনও বের হয় নাই। এই মুভির পার্ট 2 রিলিজ হলেই আমি এক্সপ্লেইন করব। নতুন নতুন সব মুভির স্টোরি শুনতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের গল্প এতটুকুই ছিল। দেখা হবে আগামী কোনো গল্পে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।